আমি দীপাঞ্জন চক্রবর্তী এবং তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। তরুণজ্যোতি তিওয়ারির কাছে আরও ভয়ঙ্কর কিছু প্রশ্ন আমার আছে, কারণ সোমবার শুনানি, তার আগে রাজ্য সরকার কি করেছে, কেন করেছে, আদৌ টাকা দিচ্ছে কিনা, এই সমস্ত কিছু আমরা তো জানি। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দিল্লি কি জানে, ভারতবর্ষ কি জানে? আমি তো চিৎকার করে বলার চেষ্টা করছি, গোটা দেশ জানে কিনা জানি না। তরুণজ্যোতির কাছে আসবো, কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে আসবো। আমি যতদূর জানি, আপনাকে দীর্ঘদিন ধরে আমি জানি, আপনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি জেএনইউ এর প্রথম সিকিউরিটি অফিসার, যিনি সিসিটিভিতে মুড়িয়ে দিয়েছিলেন জেএনইউ ক্যাম্পাস। এর পাশাপাশি আমি নাম করতে চাই না, ভারতবর্ষের একাধিক বড় এবং একেবারে গ্লোবাল যে সমস্ত সিকিউরিটি প্রোভাইডিং এজেন্সি আছে, যেগুলো এটিএম থেকে শুরু করে বিভিন্ন বড় বড় সংস্থায় সিকিউরিটি দেয়, তার অন্যতম কর্ণধার আপনি। আমি আপনাকে একটা বাইট শোনাচ্ছি, এটা আকাশদেরই বাইট, অর্থাৎ যারা জুনিয়র ডাক্তার তাদেরই। হয়তো অনেকে মিথ্যা কথা বলবে যে এরকম কিছু হচ্ছে না, কিন্তু আঁখো দেখি, বলছি না, চোখে যে দেখা যে সমস্ত কথা, একবার শোনাবো। প্রাইভেট সিকিউরিটি হচ্ছে তারাই যারা এর আগেও ছিল, তারা কম সংখ্যক প্রাইভেট সিকিউরিটি ছিল এবং সেটাতে আমরা আসছি। এবং তা কিছুজন যারা এর আগে জিডিএ এবং হাউসকিপিং কাজে যারা করতো, তাদেরকে কিছু কমান্ডোর গেঞ্জি পরিয়ে তাদেরকে দেখানো হচ্ছে যে সিকিউরিটি বাড়ানো হলো। কিন্তু এদেরকে যদি সিকিউরিটি শুধুমাত্র একটা গেঞ্জি পরিয়ে দেওয়া হয়, তাহলে আর তাদের রোলটা কোথায় হবে? সেই রোলটাই তারা পালন করেছে। দীপাঞ্জন চক্রবর্তী মানে বেড়ালকে বাঘের জামা পরালে যেরকম বাঘ হয়ে যায় না, কাককে ময়ূরের মতন সাজালে যেরকম ময়ূর হয়ে যায় না, ঠিক সেরকম যে কাউকে কমান্ডোর জামা কাপড় পোশাক পরালে, আমি কাউকে অপমান করতে চাই না, কিন্তু সে তো কমান্ডো হয়ে যায় না। মানে আজকে আমি এনএসজির পোশাক পরলে আমি এনএসজি কমান্ডো আপনার মতন হয়ে যাব না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন এই ছেলে মানুষই কাজটা কেন করছেন? 3 দিনের মধ্যে ট্রেনিং দিয়ে কিছু সিকিউরিটির লোকজনকে, তাদেরকে কমান্ডোর জামা কাপড় পরিয়ে তাদেরকে কি মানে সুপ্রিম কোর্টে দেখানোর জন্য এগুলো করা হচ্ছে? কেন করা হচ্ছে? আমি লজিকটা বোঝার চেষ্টা করছি। এর আরেকটা অভয়াকাণ্ড হবে বলে। প্রথমে ছোট্ট একটা আমি রেকটিফিকেশন করে দিয়ে, আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরের সিকিউরিটি অ্যাডভাইজার ছিলাম, আমি সিকিউরিটি অফিসার ছিলাম না। এবার আসছি আমি বেসিক কথা। ব্যাপারটা হচ্ছে ময়ূক, কোনো ব্যক্তি, সে সংবিধানে শপথ নেওয়া প্রশাসনের প্রধান হোক বা যে কেউ, সে যদি বলে যে ওই 3 দিনের ট্রেনিং এ সিকিউরিটিকে লাগিয়ে দেবো, 3 মাসের ট্রেনিং এ পুলিশের ডিউটিতে চলে যাবে, তাহলে হয় সে অর্ধশিক্ষিত মূর্খ, পাগল, অথবা ঠান্ডা মাথার শয়তান মানুষকে বিভ্রান্ত করছে। এই 3টে ছাড়া আর কোনো ক্যাটাগরিতে সে আসতে পারে না। যদি না সে ট্রেডমিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজেট লিখে ফেলে, ফটাফট ছবি এঁকে ফেলে, সটাসট কবিতার বই লিখে ফেলে বা ডিলিট পেয়ে যায়, আমি ওই বিতর্কে যাচ্ছি না। দেখো, প্রাইভেট সিকিউরিটি এজেন্সি রেগুলেশন অ্যাক্ট 2005 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রেসক্রাইব রুল রয়েছে ফর অল প্রাইভেট সিকিউরিটি এজেন্সি। আমি সরকারের কাজ ছাড়াও ভারতবর্ষে না পৃথিবীর বৃহত্তম সিকিউরিটি এজেন্সি, প্রাইভেট সিকিউরিটি এজেন্সি G4S এর, আমি ইস্ট ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি ওয়েস্ট ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি সেই অধিকারে বলছি যে এই পাশারা একটা পরিষ্কার মেনশন আছে যে যে কোনো প্রাইভেট সিকিউরিটি মিনিমাম 96 ঘন্টা, খুব প্রেসক্রাইব রয়েছে কি কি ট্রেনিং নিতে হয়। 96 ঘন্টা তাকে ক্লাসরুম ট্রেনিং, 120 ঘন্টা প্র্যাকটিক্যাল ট্রেনিং, 216 ঘন্টা ট্রেনিং ছাড়া কিন্তু সে সিকিউরিটি গার্ড হতে পারে না। সেখানে যদি কেউ বলে দেয় যে ওই 3 দিনের ট্রেনিং এ হয়ে গেল, যেটা আমি আগেও বললাম, সে হয় মূর্খ, অর্ধশিক্ষিত, অথবা ঠান্ডা মাথা শয়তান। না, সিসিটিভি নিয়ে যে প্রশ্ন হচ্ছে, সিসিটিভিটা একদম ফার্স্ট। সিসিটিভি কিন্তু ক্রাইম আটকাতে পারে না। যদি না সিসিটিভির পেছনে যে ছেলেটি বলছিলেন জুনিয়র ডাক্তার, জাস্ট কন্টিনিউয়াস 24 ঘন্টা সার্ভেইলেন্স হওয়া উচিত, যে মনিটর করবে। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তার রেকর্ডিং, ডিভিআর, বা সেটা ক্লাউডে স্টোরেজ করা। এগুলো তো কিচ্ছু হচ্ছে না, এই লোককে বোকা বানানো হচ্ছে। প্রাইভেট সিকিউরিটি যদি অ্যাড করতে হয়, আমি আবার বলছি যে আমি তোমাদের বলেছিলাম ডাইরেক্টর জেনারেল রিসেটেলমেন্ট DGR, যেটা সরাসরি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে আছে, অনলি এক্স সার্ভিসম্যান, তাদের হায়ার করুক। তারা একটু বেশি কস্টলি, আমি হিসাব করে দেখিয়েছিলাম। 1500 যদি প্রাইভেট সিকিউরিটি গার্ড DGR থেকে নেওয়া হয়,
আর অন্যান্য কোম্পানি থেকে নেওয়া হয়, মাসে ডিফারেন্স হবে 5 কোটি, বছরে 60 কোটি। আমি 500 কোটি টাকা মেলা খেলা মৎসবে দুর্গাপুজোয় দিয়ে দিচ্ছি। 60 কোটি টাকা দিলে এক্স সার্ভিসম্যান 100% তাদের ইন্টিগ্রিটি নিয়ে তাদের ডাউট হবে না, কিন্তু সেটা করবে না, কারণ ডিজিআর কাউকে কাটমানি দেয় না। ডিজিআর কারোর কথায় ওই সিভিক ভলেন্টিয়ারের মতো লোক ঢোকাবে না, এবং ডিজিআর এর সঙ্গে দাদাগিরি করলে ওরা 2 মিনিটে ঠান্ডা করে, তো সেটা করতে দেবে না, এই সিস্টেম করতে দেবে না। যেটা সমস্যা হচ্ছে, আমরা রোগ নিয়ে বিভিন্ন সিমটম নিয়ে কথা বলছি, আসল লোকটা ডায়াবেটিস, যে সিস্টেমটাকে ধ্বংস করেছে, যে প্রশাসনের মাথায় বসে, তাকে না সরালে এইসব জিনিসগুলো চলতে থাকবে। আজকে সাগর দত্ত, কালকে এনআরএস হবে, পরশু ন্যাশনাল মেডিকেলে হবে, এটা হবেই, এটা আটকাতে পারবে না। কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী, আপনাকে একদম আপনাকে আমি এই জায়গাতে ইন্টারাপ্ট করছি, তার কারণ আমি শুরুটা করেছিলাম, জবাব চায় বাংলা শুরুটা করেছিলাম একটা কথা বলে, কথাটা খুব উল্লেখযোগ্য এক্ষেত্রে দাঁড়িয়ে। আমি বা রাস্তায় ঘাটে যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, অভয়ার পরিবার যারা হয়তো দেখছে, আকাশ রায়ের মতন জুনিয়র চিকিৎসক যারা হয়তো এই মুহূর্তে জবাব চায় বাংলাতে বসে রয়েছেন, আমাদের সবসময় কথায় কথায় হয়তো টপ কপ যাদের বলে, একেবারে বড় পুলিশ আধিকারিক, বড় লয়ার, বড় আইএস অফিসার, আইপিএস অফিসার, কথায় কথায় আমরা সুপ্রিম কোর্ট যেতে পারি না। আমাদের কি হবে? কারণ এই বাংলাতে, আবারও বলছি, এই বাংলাতে না ডাক্তার সুরক্ষিত, যান জুনিয়র ডাক্তার সুরক্ষিত, না আইএস অফিসারের স্ত্রী সুরক্ষিত। কেন এই কথাটা বলছি? টালা থানা নিয়ে আমরা এতদিন কথা বলেছি, এখন কথা বলার প্রয়োজন আছে লেক থানা নিয়ে। এই মুহূর্তে যে ঘটনা কাল রাত থেকে আমরা দেখাচ্ছি, আরেকবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, বাংলায় নিরাপদ কে? 15ই জুলাই আইএস অফিসার একজন, যিনি বাইরে কাজ করেন, তার স্ত্রীকে গান পয়েন্টে ধর্ষণের অভিযোগ, ফাঁকা বাড়িতে ধর্ষণের অভিযোগ একজনের বিরুদ্ধে, যাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সে একজন আইএস অফিসার, সার্ভিং আইএস অফিসারের স্ত্রী। লেক থানায় লঘু ধারায় মামলা রুজুর অভিযোগ, অর্থাৎ ধর্ষণের অভিযোগ হয়, পুলিশের কাছে যায়, পুলিশ কমপ্লেন লেখে, কিন্তু এমন সেকশনস দেয় যাতে করে অপরাধী ছাড়া পেয়ে যায়, গ্রেপ্তারের পরদিনই জামিন পায় অভিযুক্ত। অভয়ার কেস প্রথমে ডিপ্রেশনের পেশেন্ট বলে, সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। কলকাতা হাইকোর্টে আইএস অফিসার এবং তার স্ত্রী তারা যান, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়, এবং সেখান থেকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এটা অভয়ার মামলা বলছি না, এটা একজন আইএস অফিসারের স্ত্রী এই কলকাতা শহরে অভিযুক্তের জামিন খারিজ করে আদালত, মানে এখানেও হাইকোর্টে যেতে হলো। লেক থানার ওসির বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ, এবং এর পাশাপাশি এসআই, সার্জেন্ট ও 3 জন মহিলা পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ। ভালো করে রিকল করুন, আমাদের স্মৃতি বড় দুর্বল।